হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। প্রত্যেকটি অঙ্ক তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা আমার ক্লাসগুলো থেকে হুবহু পরীক্ষায় অঙ্ক কমন পেয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটি অঙ্ক তোমাদের বিগত বছরের টাইপ অনুযায়ী সিলেক্ট করে নিয়ে আসি। একটা অঙ্ক কিন্তু আমি বাইরের থেকে নিয়ে আসি না। যে সমস্ত অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে সেই সমস্ত টাইপ কিন্তু করানো হয়, অর্থাৎ এই টাইপেরই অঙ্ক থাকবে। এই টাইপেরই অঙ্ক দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। বাট অনেকের কী হয়, প্র্যাকটিসের অভাবে কিন্তু সেটা তারা সেই টাইমে কিন্তু করে আসতে পারে না। তো অবশ্যই যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, তোমরা দেখবে এর বাইরে একটা অঙ্ক তোমাদের থাকবে না। তো আজকে যে অঙ্কটি প্রথমে নিয়ে এসেছি, এই অঙ্কটা তোমাদের রাজ্যের পিএসসি মিসলিনিয়াসে এসছে। এসএসসি আমাদের যে সেন্ট্রালে এসএসসি সিজিএল সিএসসিতেও কিন্তু এই অঙ্কটা বারবার আসে। তো দেখো কি বলছে ফার্স্ট অঙ্কটি। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আপেলের মূল্য কত কম হয়েছে? 20% কম হয়ে গেছে। তো এই জন্য একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছে। তো 20%কে প্রথমে আমাদের ভগ্নাংশ করতে হবে। তো পার্সেন্টেজটাকে তোলার জন্য আমরা কি করি, নিচে একটা 100 নিয়ে আসি। এখন এটাকে 5-20 কেটে নিলাম, তার মানে কত হচ্ছে 1/5। তো অঙ্ক যখন তোমার বারবার প্র্যাকটিস করবে তখন 20% মানে তোমরা একবারে লিখে দেবে 1/5। তো এখানে যেটা পাচ্ছ, অর্থাৎ আপেলের পূর্ব মূল্য ছিল ধরে নাও 5 টাকা, প্রাইস ছিল প্রথমে 5 টাকা, এখন 1 টাকা কম হয়ে গেছে। যেহেতু হ্রাস পাচ্ছে, তো উপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কম হচ্ছে। তো 1 টাকা কম হলে বর্তমান মূল্য কত? 4 টাকা। তো প্রাইসের সাথে যে কোয়ান্টিটি মানে পরিমাণের যে সম্পর্কটা সবসময় কী হয়? ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে কী হবে? কোয়ান্টিটি 4 থেকে 5। অর্থাৎ প্রথমে 5 টাকায় 4টে আপেল পাচ্ছিল, কিন্তু এখন 4 টাকায় 5টা পাচ্ছে। তো এখন আপেল কটা বেশি পাচ্ছে? একটা বেশি পাচ্ছে। এখন অনুপাতে যখন আমরা করি, দেখো আপেল প্রথমে পাচ্ছিল 4 অনুপাত, এখন পাচ্ছে 5 অনুপাত। তো কত অনুপাত বেশি পাচ্ছে? 1 অনুপাত। তো এই 1 অনুপাতের ভ্যালু কত হবে? এখানে বলছে দেখো, ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। তো 1 ডজন সমান 12টি, তার মানে 1 অনুপাত সমান কত হবে? 12টি আপেল। তো প্রথমে পাচ্ছিল 4 অনুপাত আপেল, তার মানে 4 অনুপাতের ভ্যালু কত হবে? 4×12 48। এখন পাচ্ছে 5 অনুপাত। তো 1-এর ভ্যালু 12 হলে 5-এর ভ্যালু কত হবে? 60 হবে। তার মানে এখন কি হচ্ছে? এখন 50 টাকায় সে 60টি আপেল পাচ্ছে। দেখো তাহলে 60টি আপেলের দাম কত? 50 টাকা। তো আমাদের এখানে বলেছে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য, তাহলে 12টি আপেলের দাম বের করলে ব্যাস মিটে গেল। 60টি আপেলের দাম যদি 50 টাকা হয়, তো 12টি আপেলের দাম কত হবে? 5 দিয়ে কাটো, 12 দিয়ে কাটো, 5×12 60, 5×10 50। তো এখন আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? 10 টাকা। মানে কি? মানে যখন দাম কমার পরে 1 ডজন আপেলের দাম কত সেটা আমাদের বের করতে হয়েছে। তোমরা এখান থেকে যদি বলে যে আপেলের পূর্বে 12টি আপেলের দাম কত, সেটা তোমরা বার করতে পারবে। দেখো আগে তোমরা 48টি আপেল পাচ্ছিলে কত টাকায়? 50 টাকায়। তো সেই সময় 12টি আপেলের দাম কত ছিল? 4 দিয়ে কাটো, 4×12 48, আর 50কে 4 দিয়ে ভাগ করলে 12.5 এরকম আসবে। তার মানে আগে ছিল মূল্য 12.5 টাকা, এখন দেখো 12টি আপেলের দাম কত? 1 ডজন আপেলের দাম 10 টাকা। তো এটাই আমাদের চেয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো পরে একটা সেম টাইপের অঙ্ক রেখেছি, যাতে তোমরা এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারো। পরের অঙ্কটা দেখো কি বলছে, যে আমের দাম 20% কমানোর পর একজন ব্যক্তি 15 টাকায় আরও 12টি আম বেশি কিনতে পারবেন। হ্রাসের আগে আমের দাম কত ছিল? অর্থাৎ দাম কমার আগে আমের দাম কত ছিল সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ একটা আমের দাম কত সেটা আমাদের কিন্তু এখানে চেয়েছে। তো 20% মানে আমরা কি লিখতে পারি? 1/5। তো প্রাইস প্রথমে ছিল 5 টাকা, এখন 1 টাকা কমে কত হয়েছে? 4 টাকা। তো কোয়ান্টিটি কত হবে? কোয়ান্টিটি জাস্ট অপোজিট, 4 থেকে 5 হবে। অর্থাৎ এখন 1 অনুপাত আম বেশি পাচ্ছে। তো 1 অনুপাতের ভ্যালু কত? 12। তো 4 অনুপাতের ভ্যালু কত হবে? 4 অনুপাতের ভ্যালু হচ্ছে 48, আর 5 অনুপাতের ভ্যালু কত? 60। দেখো এক ব্যক্তি 15 টাকায় আরও 12টি আম বেশি কিনতে পারবেন, তাহলে হ্রাসের আগে আমের দাম কত ছিল? তো দেখো এখানে হ্রাসের আগে মানে 48টি আম পাচ্ছিল কত? 15 টাকায়। 48টি আম পাচ্ছিল 15 টাকায়। তো একটি আম কত পাবে? জাস্ট এখানে 1 গুণ করে দাও। 48টি আমের দাম 15 হলে একটি আমের দাম কত হবে সেটা আমাদের বের করতে হবে।
তার মানে 15 টাকাকে 48 দিয়ে ভাগ করলে আমরা একটি আমের দাম পাবো। তো এটা তোমরা সেই ঐকিক নিয়মে বের করতে পারো। দেখো 48টি আমের দাম কত, 15 টাকা। একটি আমের দাম কত কম হবে, 15/48। বাট এখানে দেখো একটি আমের দাম পয়সাতে আছে, তো এটাকে পয়সায় করলে কি হবে, দেখো 15কে পয়সায় করলে জাস্ট 100 দিয়ে গুণ করতে হবে। তো টাকাকে 100 দিয়ে গুণ করলে সেটা পয়সা হয়ে যায়। এখন এটাকে দেখো তোমরা 3 দিয়ে কাটতে পারবে, 3 × 5 = 15, 3 × 16 = 48। 100কে 16 দিয়ে কাটলে 6.25 পাবে। তার মানে এটা কত হচ্ছে, দেখো 5 × 6 = 30, 5 × 25 = 125, তার মানে 31.25 পয়সা একটি আমের দাম। অপশান সি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক আসলে জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবে, প্রাইসের সাথে কোয়ান্টিটির ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ প্রাইসের যে রেশিওটা পাবে কোয়ান্টিটি তার অপোজিট হবে। তো প্রথমে পাচ্ছিলে 4:1, এখন পাচ্ছ 5:1, 1 বেশি পাচ্ছ। তো এই 1 অনুপাতের ভ্যালু সবসময় দেওয়া আছে। দেখো আরও 12টি আম বেশি পেতো, মানে 1 অনুপাত বেশি পাচ্ছে, তার মানে কটা আম বেশি পাচ্ছে, 12টা। তো 1 অনুপাতের ভ্যালু 12 হলে প্রথমে ওই টাকায় পাচ্ছিল 4:1, 4 অনুপাতের ভ্যালু 48 হয়ে যাবে, 5-এর ভ্যালু কত হবে, 60 হবে। অনেক ক্ষেত্রে এখানে বলে যে পূর্বে কটা আম পাচ্ছিল, দাম কমার পরে কটা আম পাচ্ছে সেটা বের করো। তো সেই ক্ষেত্রে এখানেই কিন্তু উত্তর বেরিয়ে আসবে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, আমি তোমাদের বলছি দেখো এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, বাট তোমরা গুরুত্ব দাও না অনেকে, যে না এগুলো পরীক্ষা আসে না, এগুলো প্র্যাকটিস করে কী হবে, বাট এই টাইপের অঙ্কই বারবার পরীক্ষায় আসে। পরের প্রশ্নটা দেখো কি বলছে, একজন পুলিশ তার 1250 মিটার সামনে থাকা এক চোরের পিছনে দৌড়াতে শুরু করে। পুলিশ ও চোরের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা ও 8 কিলোমিটার প্রতি ঘন্টা। চোর কত কিলোমিটার দৌড়ানোর পর পুলিশ তাকে ধরে ফেলবে? খুবই একটা ভালো টাইপের অঙ্ক। দেখো এই অঙ্ক কিন্তু বারবার রিপিট হয়, আর এই অঙ্কটাও আমরা কিন্তু সেই সেম একটা কনসেপ্টে করব, যে কনসেপ্টটা তোমাদের আমি অনেকবার করিয়েছি। কিসের কনসেপ্ট, দেখো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো এখান থেকে আমরা কি বলতে পারি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যখন টাইমটা কনস্ট্যান্ট থাকে, মানে ধ্রুবক, টাইম যখন কনস্ট্যান্ট তখন কি হয়, স্পিড সমানুপাতিক ডিস্টেন্স, অর্থাৎ স্পিডের রেশিও যেটা হবে ডিস্টেন্সের রেশিও সেম হবে। কি করে হচ্ছে দেখো এখানে আমি দেখাচ্ছি। মনে করো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সবসময় চোর সামনে থাকে, যেহেতু বলছে একজন পুলিশ তার 1250 মিটার সামনে থাকা এক চোরের পিছনে দৌড়াতে শুরু করে। তো এখানে আছে থিপ, আর এখানে আছে কে, পুলিশ। মনে করো চোরটা যখন এই পয়েন্টে গেছে এখানে, তখন ধরা পড়েছে। তার মানে পুলিশ এখান থেকে কতটা যাবে, পুলিশকে এখান থেকে এতটা ডিস্টেন্স যেতে হবে, আর এদের মাঝে ডিস্টেন্স কত, 1250 মিটার। মনে করো পুলিশ চোরটাকে দেখলো সকাল 10টার সময়, চোর এখানে আছে সকাল 10টার সময় দাঁড়িয়ে। এখন এই 10টার সময় পুলিশ চোরকে ধাওয়া করলো, তো পুলিশ এখান থেকে 10টার সময় দৌড়ানো শুরু করলো, চোর এখান থেকে 10টার সময় দৌড়ানো শুরু করলো, ধরা পড়লো এখানে 10:30, 10:30 ধরা পড়লো। তার মানে চোর 30 মিনিট দৌড়িয়েছে, পুলিশও 30 মিনিট দৌড়িয়েছে, মানে টাইমটা উভয় ক্ষেত্রে কনস্ট্যান্ট। তো যখন টাইম কনস্ট্যান্ট থাকে আমি কি বললাম, স্পিডের সাথে ডিস্টেন্সের সম্পর্ক কি, সমানুপাতিক হয়। অর্থাৎ এখানে দেখো স্পিডের রেশিও কত দিয়েছে, পুলিশ আর চোর। পুলিশের ক্ষেত্রে স্পিড হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর চোরের ক্ষেত্রে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তো ডিস্টেন্সের রেশিও কত হবে, পুলিশের ক্ষেত্রে পুলিশ 5 অনুপাত যাচ্ছে, চোর যাচ্ছে কত, 4 অনুপাত। তাহলে চোর এখান থেকে 4 অনুপাত যাচ্ছে, আর পুলিশ এখান থেকে কত অনুপাত যাচ্ছে, 5 অনুপাত। তার মানে এই যে ডিস্টেন্সটা এর ভ্যালু কত, এটা হচ্ছে 1 অনুপাত। কারণ এখান থেকে এটা যদি 4 অনুপাত হয়ে থাকে আর এখান থেকে এটা যদি 5 অনুপাত হয়ে থাকে, তাহলে 1 + 4 টোটালটা 5। তো 1-এর ভ্যালু কত, 1250 মিটার। 1-এর ভ্যালু হচ্ছে 1250 মিটার। চোর কতটা দৌড়াচ্ছে, চোর দৌড়াচ্ছে 4 অনুপাত। তো 1-এর ভ্যালু 1250 হলে 4-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু হবে 1250 × 4, 4 × 12 = 48, 4 × 5 = 20, মানে 5000 মিটার। 5000 মিটার মানে হচ্ছে 5 কিলোমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কত একটা ডিফিকাল্ট অঙ্ক, একটা কঠিন অঙ্ক জাস্ট একদম তোমাদের সিম্পল ওয়েতে কিন্তু করিয়ে দিলাম। এরকম সহজ পদ্ধতিতে অঙ্ক পেতে অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, এখান থেকে অনেক কিছু শিখে যেতে পারবে।
দেখো পরবর্তী অঙ্ক কি বলছে, যদি x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 1154 হয় তাহলে x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। তো এটা বীজগণিত থেকে একটা অঙ্ক নেওয়া হয়েছে, খুব ভালো একটা অঙ্ক। তো এই টাইপের অঙ্ক আসলে ঘাবড়াবে না, জাস্ট সেকেন্ডে কিন্তু উত্তর হয়ে যাবে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। বীজগণিত অনেকে ভয় পায়, বাট বীজগণিত খুবই সহজ। তাহলে এখানে দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে তুমি x⁴ থেকে একবারে x³ আসতে পারবে না। তো এখানে কি হয় যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 1154 দেওয়া আছে। তো এই পাওয়ার 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই, 2 পাই। তো x⁴ থেকে x⁴ মানে x² প্লাস 1/x² যদি আমরা আসি তাহলে কি হয়, যদি এটাকে আমি p ধরে নিই তাহলে ফর্মুলা দাঁড়ায় p প্লাস 2 তার হচ্ছে স্কোয়ার রুট মানে বর্গমূল। তো p মানে কত, 1154। তো 1154 প্লাস হচ্ছে 2 কত হচ্ছে 1156, তার বর্গমূল করতে হবে। তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, 50 পর্যন্ত তোমরা বর্গটা মনে রাখবে। তো এই 1156 এটা দেখা মাত্রই তোমরা কি বলবে, 1156 কত হতে পারে। একটা জিনিস মনে রাখবে যে দেখো 30-এর যদি আমি স্কোয়ার করি, 30-এর স্কোয়ার মানে বর্গ যদি করি তাহলে কত পাবে, 900 পাবে। আর 40কে যদি স্কোয়ার করো, বর্গ করো, তাহলে কত পাবে, 1600 পাবে। তার মানে এই 1154 এটা 30 আর 40 এদের মাঝামাঝি থাকবে। তো এটা সহজ ভাষায় মনে রেখো, এটা হচ্ছে 34। 1154 বর্গমূল করলে কত পাবে, 34 পাবে। তো এখান থেকে x² প্লাস 1/x² মানে কত পেলে, 34 পেলে। এবারে এই পাওয়ারটাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 1 থাকে, মানে x প্লাস 1/x যদি আসো তাহলে কত হবে, 34 প্লাস 2 তার বর্গমূল। যখনই পাওয়ার 2 কমবে তখন কি করবে, যেটা দেওয়া আছে ভ্যালুটা তার সাথে 2 যোগ করে বর্গমূল করবে। তো এখানে 1154 ছিল, তার সাথে 2 যোগ করে বর্গমূল করে 34 পেলে। এবারে এই পাওয়ার 2 কমলে কত হচ্ছে, x প্লাস 1/x। তো এখানে 34-এর সাথে 2 যোগ করো, কত হচ্ছে 36, 36-এর বর্গমূল করলে 6 পাবে। তো x প্লাস 1/x ইকুয়াল টু 6 পেলে। এখন এখান থেকে তুমি x³ প্লাস 1/x³ এর ভ্যালু পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে, জাস্ট p³ মাইনাস 3p করতে হবে। তো এই সমস্ত ফর্মুলা কিন্তু মনে রাখবে, যখন তুমি x প্লাস 1/x ইকুয়াল টু p পাবে তখন সেখান থেকে তুমি x³ প্লাস 1/x³ কীভাবে বের করবে, p³ মাইনাস 3p, এই ফর্মুলাটা ইউজ করবে। যখন তোমার পাওয়ার x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 1154 মানে এটা ধরে নাও p দেওয়া আছে, সেখান থেকে তুমি যদি এটা বার করো তাহলে ফর্মুলা কী হবে, p প্লাস 2 স্কোয়ার রুট p প্লাস 2। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু p হলে সেখান থেকে তুমি x² প্লাস 1/x² বের করতে গেলে মানে পাওয়ার 2 কমালেই কীভাবে করবে, জাস্ট p প্লাস 2 করে তার বর্গমূল নির্ণয়। তো এখানে দেখো p³ মানে p কত, 6, 6-এর কিউব 216, মাইনাস 3p মানে 318, 216 থেকে 18 মাইনাস করলে পাবে হচ্ছে 198। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা আসলে অনেকে ভয় করে, মনে করে যে কীভাবে করব, কত সেকেন্ড লাগবে। জাস্ট এটা তোমার জানা থাকলে তুমি 30 সেকেন্ডের ভিতরে নামিয়ে দিতে পারবে। দেখো পরের অঙ্কটি কী বলছে, 3/1² ইন্টু 2² প্লাস 5/2² ইন্টু 3² প্লাস 7/3² ইন্টু 4² প্লাস ডট 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 ইনফাইনাইট মানে অসীম পর্যন্ত এটার মান বের করতে হবে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে 2² শেষ হয়েছে, এখানে 2² থেকে শুরু হচ্ছে, এখানে 3² শেষ হয়েছে, এখানে 3² থেকে শুরু হচ্ছে। তো এই টাইপের অঙ্ক দেখলেই তোমরা কি করবে, জাস্ট এটাকে কিভাবে লিখবে, এটাকে এইভাবে লিখবে, 1/1 মাইনাস 1/2 প্লাস 2² মানে এটা 4 হবে, সরি, 1/4 মাইনাস 1/3² মানে কত হচ্ছে 1/9। ঠিক আছে, এইভাবে তোমরা এটাকে লিখতে পারো। কেন লিখতে পারো, দেখো তুমি যখন এটাকে এলসিএম করবে তাহলে 1 আর 4 লসাগু কত, 4, তাহলে 4 একে 4 মাইনাস 1 মানে কত হচ্ছে 3/4। তো এখানেও ছিল তো 3/4, 3/2² মানে হচ্ছে 4, 3/4 ছিল। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। 4 আর 9 লসাগু কত, 4 আর 9 লসাগু হচ্ছে 36। তো 36কে 4 দিয়ে ভাগ করলে 9 বাদ যায়, 4 9 36 মানে 5/36। তো এখান থেকে তোমরা কী পেলে, দেখো এখান থেকে 5/2² ইন্টু 3² মানে আমরা এটা লিখতে পারি, কারণ এটাকে যখন তুমি লসাগু করবে তার মানে আবার আলটিমেটলি তুমি কী পাচ্ছ, 5/36 পাচ্ছ। তাহলে আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1/1 মাইনাস 1/4 বা 2² যেভাবে খুশি লিখতে পারো।
দেখো এখন এটাকে আমরা কীভাবে লিখতে পারি, 1-1/2 প্লাস এটাকে কীভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 1/2 মাইনাস 1/3 তার স্কোয়ার প্লাস এটাকে কীভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 1/3 তার স্কোয়ার মাইনাস 1/4 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট। এইভাবে আমরা আলটিমেটলি শেষে কী পাবো, -1/∞ তার স্কোয়ার। দেখো সবগুলো কেটে যাবে, -1/2 প্লাস 1/2 এটা সবগুলো কাটলো, বাকি থাকবে 1 - 1/∞ তার স্কোয়ার। তো 1/∞ মানে কী হয়, 0 হয়। তো 1 - 1/∞ এর স্কোয়ার কত হবে, 0। তো 1 - 0 মানে 1। অপশান এ ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই টাইপের অঙ্ক যেখানে দেখবে নিচে দেখো যেগুলো গুণ আকারে আছে, 2 শেষ হচ্ছে, এখানে 2 শুরু হচ্ছে, এখানে 3 শুরু হচ্ছে, এখানে 3 মানে শেষ হচ্ছে, এখানে শুরু হচ্ছে। তার মানে আলটিমেটলি তোমরা এটাকে ভেঙে লিখতে পারবে কীভাবে, প্রথমটাকে লিখতে পারবে 1/1 মাইনাস 1/2 তো 1/1 মানে কত, 1 হয়। তো এটাকে কীভাবে লিখবে, 1/2 মাইনাস 1/3। তো দেখবে সবগুলো কেটে কুটে যাবে, প্রথমটা আর শেষেরটা কিন্তু বাকি থাকে। তো শেষে কি, 1/∞ মানে কত, 0। তো 1 থেকে 0 মাইনাস করলে 1 আসে। তো অপশান এ ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরের প্রশ্নটি দেখো কি বলছে, একজন ব্যবসায়ী 39% লাভে একটি সোফা সেট বিক্রি করেছেন। সোফাটি 1565 টাকা কম দামে বিক্রি করলে তার 29% লাভ হতো। 27% লাভের জন্য তাকে কোন মূল্যে বিক্রি করতে হবে। প্রথমে 39% লাভে সে বিক্রি করছিল, পরে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে, 29% লাভে। তাহলে তার 10% কম লাভ হচ্ছে, 10% লেস তার কী হচ্ছে, প্রফিট হচ্ছে। এই 10% কম প্রফিট হওয়ার জন্য সে কত টাকা কম পাচ্ছে, 1565। তার মানে 10%-এর ভ্যালু কত, 1565। বলছে 27% লাভ, মানে কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে লাভ, প্রফিট মানে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 27% লাভ মানে 127%। তো তোমাকে 127%-এর ভ্যালু বার করতে হবে। তো দেখো এই পার্সেন্টেজ আর পার্সেন্টেজটাকে ক্যান্সেল করে দিতে পারবে। এখন এখানে ক্যালকুলেশানটা একটু জটিল, অঙ্কটা সহজ বাট ক্যালকুলেশানে কিন্তু টাইম নিয়ে নেবে। তো এই টাইপের ক্যালকুলেশান করতে গেলে তোমাকে ডিজিট সাম এই ফর্মুলা ইউজ করতে হবে, যেটাকে পুরোপুরি ভাষায় বলে ডিজিটাল সাম। তো তোমাকে এখানে ডিজিট সাম ইউজ করতে হবে। দেখো এখানে তো 10 আছে, তার মানে আমরা উপরে যদি গুণ করি তাহলে 5 7 35, একক স্থানে আমাদের সবসময় কী আসবে, দেখো নিচে তো 10 আছে, তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। উপরে যখন আমরা এই 5 আর 7 গুণ করবো, মানে 1565 আর 127 যখন গুণ করবে, তখন একক স্থানে কী পাবে, 5 7 35 মানে 5 পাবে। আমাদের যে উত্তরটা আসবে তার একক স্থানে কী থাকবে, 5 থাকবে। তো দেখো এখানে অপশান এতে 5 আছে, আবার অপশান সিতে 5 আছে, তার মানে এই দুটো উত্তরের ভিতরে, মানে দুটো অপশানের ভিতরে একটা উত্তর আমাদের হবে। বাট এখানে 4 আছে, এখানে 4 আছে, মানে এই দুটো অপশান ক্যান্সেল হয়ে গেল। এখন যদি তুমি ডিজিট সাম ইউজ করো তাহলে কী হচ্ছে, দেখো 5 আর 1 6 6 12 আর 5 17। তো 1 আর 7 যোগ করলে কত হচ্ছে, 8। এখানে কত হচ্ছে, দেখো 7 আর 2 9। যখনই ডিজিটস যোগ করে 9 পাবে সেটা ক্যান্সেল করে দেবে। কেন করবে সেটা কিন্তু এর আগের আমার ভিডিওতে বলা আছে। তাহলে এখানে থাকছে কি 1, তাহলে 8 × 1 মানে কত, 8। তাহলে এখানে 1565 আর 127, মানে এদের গুণ করে তুমি ডিজিট সাম কত পাবে, 8 পাবে। এখানে দেখো কোন অপশানে তোমার ডিজিট সাম 8 হচ্ছে, তো 9 যেখানে আছে সেটা ক্যান্সেল করো, 8 আর 1 যোগ করলে 9 হয়, ক্যান্সেল করো, 7 5 12 আর 5 17। তো 1 আর 7 যোগ করলে কত হচ্ছে, 8। এখানে দেখো 5 আর 4 9, 4 5 কাটো, 2 আর 1 3। তো এখানে তুমি ডিজিট সাম পেলে 3, এখানে 8। তো আমাদের এখানে ডিজিট সাম কত এসেছিলো, 8 এসেছিলো। তো যেখানে ডিজিট সাম 8 এসছে যে অপশানটা, সেটাই তোমাদের রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে পুরোপুরি গুণটা কিন্তু করা লাগলো না। তো এখানে ডিজিট সাম জানলে জাস্ট তোমরা সেকেন্ডে কিন্তু উত্তরটা বের করে দিতে পারবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, 9400 টাকা PQR এর মধ্যে এমনভাবে বিতরণ করা হয় যাতে 93 টাকা, 24 টাকা আর 55 টাকা তাদের নিজ নিজ শেয়ার থেকে কেটে নেওয়া হয়। তারপর তাদের কাছে 3:4:5 অনুপাতে টাকা থেকে পি এর ভাগ কত সেটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে এই একটা শেয়ার, সেটা কত টাকার, 9400 টাকার শেয়ার। এটা কাদের ভিতরে ভাগ করা হচ্ছে, PQR এর ভিতরে ভাগ করা হচ্ছে। বাট এই শেয়ার থেকে কত কত টাকা লেস হচ্ছে, দেখো 93 টাকা মাইনাস হবে, 24 টাকা মাইনাস হবে, মানে পি এর ভাগ থেকে 93, কিউ এর ভাগ থেকে
24 আর আরের ভাগ থেকে 55 টাকা কেটে নেওয়া হয়েছে। তার মানে আলটিমেটলি কত টাকা টোটাল কেটে নেওয়া হয়েছে? 9 2 11 60 5 4 9 3 12 172 টাকা কেটে নেওয়া হয়েছে। তাহলে পিকিউআরের যে শেয়ারের অনুপাতটা কত হচ্ছে? 3:4 আর হচ্ছে 5 অনুপাত। তাহলে 9400 থেকে 172 মাইনাস করে কত হচ্ছে? 8 হাতে 1 2 9228। তো টোটাল রেশিও কত দেখো? 4 3 7 5 12। এই যে 12 অনুপাতের ভ্যালু এখন কত? 9228। আমাদের এই 3 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো এখানে দেখো এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 3 4 12, এখানে কত হচ্ছে? 4 2 8, 3 4 12, 0 4 7 28। তো এখন দেখো 3 অনুপাতের ভ্যালু কত পেলে? 27, মানে 2307। তো এটাই রাইট অ্যান্সার। বলছে পি এর ভাগ কত? তো পি এর ভাগ হচ্ছে তো 3 অনুপাত। তো 3 অনুপাতের ভ্যালু এখন কত? 2307 টাকা। তো এখানে কিন্তু পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই। অনেকে কী করবে দেখো, এটাকেই বলে স্মার্ট ওয়ার্ক। অনেকে কী করবে? 9228কে পুরোপুরি 12 দিয়ে ভাগ করবে। 3 4 12, এটাকে কাটলো 4 দিয়ে, 2307, এটাকে 3 দিয়ে কাটবে, 3 7 21, 3 6 18, 3 9 27। তো 1 অনুপাতের ভ্যালু 729। আবার দেখবে 3 অনুপাতের ভ্যালু সেই 3 দিয়ে গুণ করবে। বাট আমার তো এটা করার দরকার নেই। আমি এখানে জাস্ট 4 দিয়ে কাটলাম, নিচে 3 পেয়েছি, মানে উপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে 3 এর মান। তো 3 এর ভ্যালু এত আমাদের চেয়েছে, পি এর রেশিও কত? 3 অনুপাত। তো 3 এর ভ্যালু উপরে 2307 পেয়ে গেছি, মানে এটাই আমাদের উত্তর। আশা করি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যারা নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করে তারা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারবে। তোমাদের স্মার্ট ওয়ার্ক শিখতে হবে, না হলে পরীক্ষায় কিন্তু টাইম পাবে না। পরের প্রশ্নে দেখো, এই যে অংশীদারি কারবার থেকে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে। এবারে তোমাদের পুলিশ পরীক্ষা সহ রাজ্যের যে কোনো পরীক্ষা বা সেন্ট্রালের পরীক্ষা বলো, রেলওয়ে এক্সাম বলো, এই অংশীদারি কারবার থেকে তোমাদের অঙ্ক থাকবে, এটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো এখানে দেখো অংশীদারি কারবারের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যেটা তুমি বিনিয়োগ করছো ইনটু টাইম, এর সাথে যদি ইনভেস্টমেন্ট আর টাইম যদি গুণ করো তুমি কী পাবে? প্রফিট পাবে। ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে কী পাবে? প্রফিট পাবে। অর্থাৎ মনে করো তুমি 400 টাকা 5 মাস ধরে সেটাকে বিনিয়োগ করেছো, 400 টাকা 5 মাস ধরে বিনিয়োগ করেছো, তার মানে তোমার টোটাল প্রফিট কত হবে? 4 5 20। এইভাবেই হয় কিন্তু 2000। তো ইনভেস্টমেন্ট ইনটু টাইম হচ্ছে কি? প্রফিট। এটা জাস্ট এইটুকু মাথায় রাখো, অঙ্ক করার সময় কিন্তু দেখবে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি এই টাইমটা কনস্ট্যান্ট থাকে, টাইমটা যদি ধ্রুবক থাকে, টাইমটা যদি প্রশ্নে বলা না থাকে, তাহলে এই ইনভেস্টমেন্ট ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হয় কার সাথে? প্রফিটের সাথে। অর্থাৎ ইনভেস্টমেন্টের রেশিও যেটা হবে, প্রফিটের রেশিও সেম হবে। ইনভেস্টমেন্ট যদি তোমার 3 থেকে 4 অনুপাত হয়, মনে করো এ 3 অনুপাত ইনভেস্ট করেছে, বি 4 অনুপাত ইনভেস্ট করেছে, তাহলে এদের প্রফিটের রেশিও কী হবে? প্রফিটের রেশিও 3 থেকে 4 হবে। যখন টাইমটা প্রশ্নে বলা না থাকবে, টাইম হচ্ছে কনস্ট্যান্ট, তখন হচ্ছে ইনভেস্টমেন্টের সাথে প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক হয়। তো এটা যখন তোমরা অঙ্ক করবে আরও ভালোভাবে বুঝতে পারবে। এখন দেখো, যদি মনে করো তোমাদের ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে আর হচ্ছে প্রফিটের রেশিও দেওয়া আছে, তো সহজে একটা জিনিস বুঝবে যে ইনভেস্টমেন্টের সাথে টাইম গুণ করলে, মনে করো ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে কী পাও? প্রফিট পাও। তো এখানে ইনভেস্টমেন্টের রেশিও 3 থেকে 4 দেওয়া আছে, প্রফিটের রেশিও মনে করো 5 থেকে 6 দেওয়া আছে। তো টাইমের রেশিও কী করে বার করবে? টাইমের রেশিও জাস্ট এইভাবে ক্রস গুণ করবে, 3 6 18, তাহলে এখানে 18 চলে আসবে, 4 5 20। এইভাবে ক্রস গুণ করলে তোমরা টাইমের রেশিওটা পেয়ে যাবে। ঠিক আছে? যখন তোমাদের ইনভেস্টমেন্ট আর প্রফিট দেওয়া থাকবে তখন জাস্ট ক্রস গুণ করবে, কোনাকুনি গুণ করবে, করলে তোমরা টাইমের রেশিওটা পেয়ে যাবে। তো এই দুটো কনসেপ্ট মনে রাখো। টাইম যখন ধ্রুবক তখন ইনভেস্টমেন্ট আর যে প্রফিট এরা কী হয়? সমানুপাতিক হয়। যখন তোমাদের ইনভেস্টমেন্ট আর প্রফিটের রেশিও দেওয়া আছে তখন তোমরা কোনাকুনি গুণ করলে টাইমের রেশিও পেয়ে যাবে। এখন অঙ্ক করলে তোমাদের কাছে বিষয়টা আরও ইজিলি হয়ে যাবে। কি বলছে দেখো, এ এবং বি একসাথে একটি ব্যবসা শুরু করে। এ এর বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট বি এর বিনিয়োগের 3 গুণ। তার মানে বি যদি 1 টাকা বিনিয়োগ করে, এ কত টাকা করবে? 3 টাকা, মানে 3 গুণ। আবার কি বলছে? এর বিনিয়োগের সময়কাল বি এর বিনিয়োগের সময়কালের দ্বিগুণ। অর্থাৎ টাইমটা কি বলছে? এ যদি 1 বছর ধরে টাকাটা বিনিয়োগ করে, বি কত করবে? দ্বিগুণ সময়, মানে 2 বছর ধরে। তো এখান থেকে আমরা প্রফিটের রেশিও পেয়ে যাব। প্রফিট কী হবে? দেখো 3 2 6,
আর 1:1 তো বি এর প্রফিট পেলাম 1 অনুপাত। এখানে বলছে যদি বি লাভ হিসেবে 4,000 টাকা পায়, অর্থাৎ বি এর 1-এর ভ্যালু হচ্ছে 4,000, আমাদের বলছে তাদের মোট লাভ কত। মোট লাভ কত দেখো, 6 আর 1 7, তো 7-এর ভ্যালু বার করতে হবে, 4 7 28,000 টাকা। কত সহজ অঙ্ক দেখো, একদম সহজ টাইপের অঙ্ক, বাট এই টাইপের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। অনেকে মনে করে খুব কঠিন টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, বাট সামান্য তোমরা মাধ্যমিক লেভেলে পরীক্ষা দেবে, পুলিশ পরীক্ষা, বা মাধ্যমিক লেভেলে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দেবে, বা সিএইচএসএল দেবে 12th লেভেলে, তো এই সমস্ত পরীক্ষাতে, রেলের পরীক্ষার 10th পাশে দেবে, তো এই সমস্ত পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে। বাট পরীক্ষাতে এই টাইপের অঙ্ক দেখলেও অনেকেই করে আসতে পারে না, মনে করে বিশাল বড় অঙ্ক, বিশাল কিছু এসছে, বাট এই টাইপের অঙ্কই আসে। পরের প্রশ্ন দেখো কী বলছে, এ এবং বি মোট 15,000 টাকা কী করে বিনিয়োগ করে। একটি ছোট 15,000 টাকা বিনিয়োগ করে একটি ছোট ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা 2,000 টাকা লাভ করে। বি লাভের ভাগ হিসাবে 600 টাকা পায়। বি কী পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা প্রফিট থেকে শুরু করি। দেখো এখানে আমাদের বি এর প্রফিটটা দেওয়া আছে, লভ্যাংশ কত, 600 টাকা। তো টোটাল প্রফিট হচ্ছে 2,000, তার ভিতরে বি যদি 600 টাকা পেয়ে থাকে, এ কত পাবে, 1,400 টাকা পাবে। তো আমরা কি বলেছিলাম, যখন টাইমটা এখানে কনস্ট্যান্ট থাকে, উভয়ের ক্ষেত্রে দেখো বছর, 1 বছর, উভয়েই 1 বছর করে টাকাটা বিনিয়োগ করেছে, তার মানে উভয়ের ক্ষেত্রে টাইমটা সেম আছে, তার মানে প্রফিটের সাথে তোমাদের ইনভেস্টমেন্ট কী হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে সমানুপাতিক হবে। তো 2 0 2 0 কাটো, এটাকে 2 দিয়ে কাটলে কতবার যাবে, 7 বার, এটাকে 2 দিয়ে কাটলে 3 বার যাবে, তার মানে ইনভেস্টমেন্টের রেশিও কত হয়ে গেল, 7 থেকে 3। এখন কি বলছে, বি কী পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে। তো টোটাল দেখো এখন মূলধন কত হচ্ছে, 7 আর 3 10 অনুপাত। এই 10-এর ভ্যালু দেওয়া আছে 15,000 টাকা, 10-এর ভ্যালু হচ্ছে 15,000 টাকা দেওয়া আছে, এটাই তারা বিনিয়োগ করেছে। তারা টোটাল 10 অনুপাত বিনিয়োগ করেছে, আর 10 অনুপাতের ভ্যালু 15,000 দেওয়া আছে। বি কী পরিমাণ মূলধন, বি 3 অনুপাত বিনিয়োগ করেছে, তাহলে একটা শূন্য কাটলো, 3 15 45, 4,500 টাকা বি বিনিয়োগ করেছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুই নেই, এই টাইপের অঙ্ক আসলে জাস্ট তোমরা রেশিও মেথডে করবে, সেকেন্ডে উত্তর হয়ে যাবে, কঠিন কিছুই নেই। শুধুমাত্র যে কনসেপ্টগুলো আমি বলেছি সেগুলো মন দিয়ে দেখলে তোমরা যে কোনো অঙ্ক তোমাদের মানে অংশীদারি কারবার থেকে তোমরা সেকেন্ডে উড়িয়ে দিতে পারবে। পরের প্রশ্নে দেখো কী বলছে, এ এবং বি যথাক্রমে 92,500 টাকা এবং 1,12,500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি তাদের দ্বারা অর্জিত লাভের মধ্যে বি এর অংশ কত, 9,000 টাকা হয়, তাহলে একসাথে তাদের দ্বারা অর্জিত মোট লাভ কত সেটা বের করতে হবে। এখন তারা বিনিয়োগ কত করছে দেখো, এ করছে 92,500, বি করছে 1,12,500, 2 0 2 0 কাটলো। এখন এটাকে তুমি যদি 5 দিয়ে কাটো, কত হচ্ছে, 5 18 90, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 225। তো এখান থেকে তো আমরা কিসের পাবো, প্রফিটের কিন্তু রেশিও পাবো। এখনও 5 দিয়ে যাবে, 3 5 15, 5 7 35, এখানে 5 দিয়ে কাটলে 4 5 20, 5 5 25, তার মানে ইনভেস্টমেন্টের রেশিও আলটিমেটলি কত পেলাম, 37 থেকে 45। টাইম যখন দেখো সেম থাকবে দুজনের ক্ষেত্রে, তখন কী হবে, তখন কিন্তু ইনভেস্টমেন্ট আর এই প্রফিট কিন্তু সেম হয়ে যায়। তো প্রফিটের রেশিও কত হবে, 37 থেকে 45 হবে। তো বি কত টাকা প্রফিট পায়, 9,000 টাকা। তো বি এর অনুপাত কত, প্রফিটের অনুপাত 45 অনুপাত। তো 45-এর ভ্যালু হচ্ছে 9,000, এ কত অনুপাত পায়, 37। তো 37-এর ভ্যালু তোমার বার করতে হবে। তো 45 দুগুণে 90, 200, 37 দুগুণে 74, 7,400 টাকা। তো এর প্রফিট কত, 7,400 টাকা। বাট এখানে দেখো প্রশ্নে বলেছে তাদের দ্বারা অর্জিত মোট লাভ, তোমাকে বার করতে হবে। তো বি এর ক্ষেত্রে কত ছিল, বি এর 9,000 আর এ 7,400, তো 9 7 16, 16,400। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে কিন্তু যদি অপশানে এখানে মনে করো, এখানে যদি একটা অপশানে দিয়ে দিত 7,400, তো অনেকে কিন্তু সেটাই ঠিক করে চলে আসতো, কারণ অনেকে প্রশ্নটা ঠিক করে পড়ে না। এখানে বলেছে তাদের দ্বারা অর্জিত মোট লাভ, দুজনের লাভ একত্রে কত হচ্ছে, 16,400 টাকা। দেখো পরের প্রশ্ন কি বলছে, ব্যবসায় এ এবং বি এর বিনিয়োগের অনুপাত 14:15 এবং 1 বছর শেষে তাদের নিজ নিজ লাভের অনুপাত 2:5। যদি বি 3 মাসের জন্য টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে এ কত মাসের জন্য তার টাকা বিনিয়োগ করেছিল। তো এখানে সেই আমাদের কনসেপ্টটা ইউজ হবে। এখানে দেখো কী আছে, দুজনের ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগের রেশিও দেওয়া আছে। এ কত টাকা বিনিয়োগ করছে বা কত অনুপাত করছে, 14 অনুপাত, বি করছে 15 অনুপাত। তো
এদের টাইমের রেশিও আমাদের বের করতে হবে, যেখানে প্রফিটের রেশিও দেওয়া আছে। তো দেখো এ এর ক্ষেত্রে প্রফিট কত, 2 অনুপাত, বি এর ক্ষেত্রে প্রফিট হচ্ছে 5 অনুপাত। তো এই টাইপের অঙ্ক যদি তোমাদের পরীক্ষা আসে, ইনভেস্টমেন্টের রেশিও দেওয়া আছে, প্রফিটের রেশিও দেওয়া আছে, টাইমের রেশিও কী করে বার করবে, জাস্ট এইভাবে কোনাকুনি গুণ করবে। তো 14 আর 5 গুণ করলে কত হয়, 5 14 70। 2 আর 15 গুণ করলে কত হবে, 30। 0 0 কাটো, তার মানে এ কত সময় ধরে বিনিয়োগ করেছে, 7 অনুপাত সময় ধরে, বি 3 অনুপাত সময় ধরে টাকা বিনিয়োগ করেছে। তো 3 অনুপাতের ভ্যালু কত দেওয়া আছে, 3 মাস। তাহলে 7 অনুপাতের ভ্যালু কত হবে, 7 মাস হবে। 3 3 কেটে গেল 1 থেকে, 7 1 7 মাস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুবই সহজ টাইপের অঙ্ক বলবো না, কারণ এই টাইপের অঙ্ক এসএসসি সিজিএল মেন্স এসছে, সিজিএলের মেন পরীক্ষা এসছে। তার মানে বুঝতে পারো সিজিএলের মেন পরীক্ষা আসা মানে কতটা ভাইটাল একটা অঙ্ক। বাট এই অঙ্ক তোমাদের আমি 30 সেকেন্ডে করে দিলাম। পরের প্রশ্নে দেখো কী বলছে, একজন ব্যক্তি যথাক্রমে 8 বছর এবং 10 বছরের জন্য বার্ষিক 10% সরল সুদের হারে দুটি সমান পরিমাণ ধনরাশি বিনিয়োগ করেছিলেন। এই দুই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদের পার্থক্য হচ্ছে 200 টাকা। তিনি প্রকল্পগুলোতে মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো একটা প্রকল্পে 8 বছরের জন্য 10% হারে একটা টাকা, আর একটা প্রকল্পে 10 বছরের জন্য 10% হারে বিনিয়োগ করেছেন, আর সুদের পার্থক্য কত, 200 টাকা। তার মানে এখান থেকে তুমি বলতে পারবে সুদ আই ইকুয়াল টু কি, পিটিআর বাই 100। তো টাইম কত, 10 বছর, রেট অফ ইন্টারেস্ট কত, 10%, বাই নিচে হচ্ছে 100। এটার থেকে মাইনাস করবে কত, পি ইন্টু 8 বছরে 10% হারে সুদ, পার্থক্য কত, 200 টাকা। তাহলে এখানে 100 লসাগু হবে, তার মানে 100 এই সাইডে চলে আসবে। তো এখান থেকে দেখো তুমি কি করতে পারছো, পি কমন নাও, 10 কমন নাও, মানে কত হচ্ছে, পি ইন্টু 10 দুগুণে 20। ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো পি ইন্টু 10 কমন যায়, তো 10 থেকে 8 মাইনাস হলে কত, 2 থাকে, তো 10 দুগুণে 20 পেয়ে গেলাম। আর এখান থেকে কত হচ্ছে, 200 ইন্টু এই 100, এই সাইড চলে আসলে গুণ হয়ে যাবে। তো 20 দিয়ে কাটলে 20 10 200, তার মানে আসল কত, আসল হচ্ছে 1000 টাকা। তাহলে প্রকল্পগুলোতে তিনি দুটি প্রকল্পে হাজার হাজার করে কত বিনিয়োগ করেছেন, তিনি দুটি প্রকল্পে হাজার হাজার করে কত বিনিয়োগ করেছেন, 1000 প্লাস 1000 মানে 2000 টাকা বিনিয়োগ করেছেন। তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে কী করবে, অনেকে কিন্তু অপশান এ টিক করে আসবে, বাট অপশান এ হবে না। তিনি প্রকল্পগুলোতে, এখানে প্রশ্নে কী বলছে, তিনি প্রকল্পগুলোতে মোট কত টাকা বিনিয়োগ করেছে, দুটি প্রকল্পের কথা বলছে। এখানে পি ইকুয়াল টু 1000 বেরিয়েছে, মানে একটা প্রকল্পের টাকা হচ্ছে 1000, তাহলে দুটো প্রকল্পের টাকা কত হবে, 1000 প্লাস 1000 2000 টাকা। তো গাইস এই ছিল আজকের ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে অবশ্যই ক্লাসটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।